দেখো, CH3 Cl3, এটা পোলার কেন? কারণ এখানে তোমার কি আছে? হাইড্রোজেনের তোমার 2.1 কিসের মান? তড়িৎচালকতার মান। আর ক্লোরিনের হচ্ছে 3.5। তো একটা পার্থক্য আছে না, 1.4। এই জন্য এটা পোলার। আর একটা হচ্ছে মলিকুলার জিওমেট্রি বা টেট্রাহেড্রাল শেপ, যেটাকে আমরা বলি টেট্রাহেড্রাল শেপ আছে এখানে কার্বন এবং ক্লোরিনের মধ্যে। এই কার্বন এবং ক্লোরিনের মধ্যে কি আছে? সিমেট্রিক্যাল টেট্রাহেড্রাল শেপ আছে। হ্যাঁ, টেট্রাহেড্রাল শেপ আছে এই জন্য। তো এই ক্লোরোফর্মটা হচ্ছে এই জন্য পোলার, বাকিগুলো অপোলার। এখন শুধু এটা মনে রাখবা না, বাকিগুলো মনে রাখবা, যেমন পানি পোলার, HCl পোলার, HF পোলার, সালফার ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, সবাই কিন্তু পোলার। অর্থাৎ যাদের মধ্যে তোমার তড়িৎচলকতার পার্থক্য 0.4 থেকে 1.9 হয় তারা সবাই হচ্ছে পোলার। আচ্ছা, তারপর এটা গেল। এখন পরের পৃষ্ঠায় আসো, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, এখান থেকে কি কি সমস্যা আছে বলো। ভাইয়া 14, 15, 16, 17। 14 নাম্বার, চলো 14 নাম্বারে কি আছে? কোন যৌগটি আয়নিক প্রকৃতির? দেখো, আয়নিক হইতে গেলে কি লাগবে? একটা ধাতু লাগবে আর একটা অধাতু লাগবে। এখন এই যে তোমার পানি, তারপর HI, H2S, এখানে হাইড্রোজেন কিন্তু অধাতু, হাইড্রোজেনটা কিন্তু অধাতু, জানো তো? অধাতু, এটাও অধাতু। তাহলে অধাতু অধাতু কি হয়? সমযোজী বন্ধন হয়। এটাও অধাতু অধাতু কি হয়? সমযোজী বন্ধন হয়। এখানে অধাতু, এটা অধাতু, সমযোজী বন্ধন। আর এইখানে দেখো, এটা ধাতু আর এটা অধাতু, এই জন্য এটা আয়নিক বন্ধন। কি বন্ধন? আয়নিক বন্ধন। তাহলে সোডিয়াম ধাতু এবং হাইড্রোজেন অধাতু। তারপরে দেখো 15 নাম্বার, কালকে কিন্তু আমি এটা করাইছি। 15 নাম্বারটা গরম পানিতে দ্রবণীয় হয়। গরম পানিতে দ্রবণীয় খাতার মধ্যেও লেখা আছে, ঠান্ডা পানিতে অদ্রবণীয়, সেটা হচ্ছে PbCl2। ডাইরেক্ট মুখস্থ রাখবা। কারা কারা অদ্রবণীয় এটাও আমি শিখাই দিছি কালকে, কোন কোন কার্বনেট, কোন কোন সালফেট, কোন কোন নাইট্রেট অদ্রবণীয়, সবগুলো আমি খাতায় লিখে দিয়েছি কালকে। তারপর 15 নাম্বার, 16 নাম্বার দেখো। 16 নাম্বার বলছে কোন বন্ধনটি অধিক দৃঢ় হয়। তো মনে রাখতে হবে যে আমাদের যে পি অরবিটাল গুলো আছে না, এটা পি, পির এক্স অক্ষ, এটা কি অক্ষ? এক্স অক্ষ। আর এটা মনে করো তোমার ধরো আমি C2H2, এটার নাম কি? এটার নাম হলো ইথাইন। এটার নাম কি? ইথাইন। ইথাইনে কি সংকরণ হয় বলো তো? sp সংকরণ হয়। কি সংকরণ? sp সংকরণ। তো এখানে কার্বন কয়টা? কার্বন হচ্ছে 2টা। তাহলে এইটা একটা কার্বনের sp সংকরণ। ঠিক আছে। আর এই অরবিটালটা আরেকটা আসবে, কেন আসবে? কারণ হচ্ছে এটা কার্বনেরই, কার্বন 2টা আছে। তাহলে এইটা একটা, এইটা একটা, মিলিত হইলো। তাহলে এরা কি পি আর পি? এটা হলো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা জেড অক্ষ। তাহলে এটা এক্স অক্ষ। তাহলে এক্স অক্ষেরটা যে সিগমা বন্ধন গঠন করে, এটা বেশি শক্তিশালী হয়। অর্থাৎ পি অরবিটালের সিগমা বন্ধনটা কি হয়? অধিক শক্তিশালী হয়। এখন বলবা কি পি এক্স এরটা নাকি পি ওয়াই এরটা? মনে রাখবা অলওয়েজ পি এক্স, এক্স অক্ষ বরাবরই সিগমা বন্ধন হয়। আর পি ওয়াই আর পি জেড এরা হয় হচ্ছে পাই বন্ধন। তাই এদেরটা শক্তিশালী হয় না। কথা ক্লিয়ার? তাহলে পি ওয়াই আর পি জেড কি করে? পাই বন্ধন করে। আর পি এক্স, পি এক্স এরা কি করে? তোমার সিগমা বন্ধন করে। 17 নাম্বারটা খেয়াল করো। 17 নাম্বারের কিন্তু প্রশ্নের সমস্যা আছে, বুঝছো? আচ্ছা, সম আয়ন প্রভাব প্রযোজ্য কোন ক্ষেত্রে? এখন খেয়াল করো,
তোমার কার ক্ষেত্রে প্রযোজ্য হবে? দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, যারা কি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। এখন এখানে বলো তো দুর্বল তড়িৎ বিশ্লেষ্য কোনটা? ধরো তোমার, তুমি একটা লবণ নিছো, PbCl2। এই দ্রবণটাকে ভাঙলে কি হয়? Pb2+ আর ক্লোরিন মাইনাস। ক্লোরিন কয়টা আছে? দুইটা। এই দ্রবণে তুমি পটাশিয়াম ক্লোরাইড নাও। কি নাও? পটাশিয়াম ক্লোরাইড। তাহলে কি হবে? পটাশিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস। তাহলে এখানে সময়ান কি আছে না? আছে। এখন মনে রাখতে হবে, এখানে কিন্তু প্রথমটা হবে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। পরেরটা হইতে পারে সবল। মানে প্রথমটা হবে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। বুঝতে পারছো? আর এইটা হলো সবল তড়িৎ বিশ্লেষ্য। তাহলে প্রথমটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য হবে, পরেরটা হবে সবল তড়িৎ বিশ্লেষ্য। তাহলে আমার মতে এইটা উত্তর হবে গ নাম্বার। কারণ AgCl এটা হচ্ছে তোমার দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, Ag+Cl-। আর HCl এটা হচ্ছে তোমার সবল তড়িৎ বিশ্লেষ্য। এই জন্য এটা উত্তর হবে। আর একটা ঘ নাম্বারও হইতে পারে, ঘ নাম্বারটাও হওয়ার চান্স আছে। তোমাদের অ্যান্সার কোনটা দিছে? এটা গ নাম্বার না? অ্যান্সার কি গ নাম্বার বলছে? ভাই একজনের থেকে নিছি, তার সিটে গ নাম্বার দাগানো ছিল, এগুলাই যে অ্যান্সার এটা জানি না আমরা সব। না হইতে পারে। এটা গ নাম্বারই হবে। কারণ হচ্ছে একটা দুর্বল তড়িৎ দেখো ক নাম্বারটা কেন হবে না? ক নাম্বারে দুইটাই হচ্ছে তোমার সবল তড়িৎ বিশ্লেষ্য। তো মনে রাখতে হবে যে সময়ান প্রভাবের ক্ষেত্রে দুইটা সবল তড়িৎ বিশ্লেষ্য থাকতে পারে না। বুঝতে পারছো? একটা দুর্বল হবে, একটা সবল হবে, মানে প্রথমটা দুর্বল হবে, পরেরটা সবল হবে। যার কারণে আমরা যখন অঙ্ক করছি তখন দেখবা যে প্রথমটাতে আমরা দ্বিমুখী চিহ্ন দিছিলাম আর পরেরটাতে আমরা একমুখী চিহ্ন দিছিলাম। কেন? কারণ হচ্ছে পরের যেটা যুক্ত করব সেটা সবল হয়, আর সবল তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে পুরোপুরিভাবে বিয়োজিত হয়, মানে সম্পূর্ণভাবে বিয়োজিত হয়। যার কারণে আমরা একমুখী চিহ্ন দেই। আর উপরেরটাতে আমরা উভমুখী চিহ্ন দেই। কারণ এটা দুর্বল, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য সম্পূর্ণরূপে বিয়োজিত হইতে পারে না। তাহলে এই হিসাবে আমার মনে হয় যে গ নাম্বারটাই সঠিক। তাহলে ক নাম্বার হবে না, খ নাম্বার হবে না, কারণ এটা সালফেট আছে আর এখানে সালফেটিক অ্যাসিড আছে। এবং দুইজনই দেখো, আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি, এটা একটু মনে রাখো। সবল তড়িৎ বিশ্লেষ্য কার আমি একটু বলি। সবল তড়িৎ বিশ্লেষ্য এগুলো একটু মনে রেখো। সবল তড়িৎ বিশ্লেষ্য এটা হচ্ছে, তাহলে বুঝতে পারবা যে কোনটা অপশনে উত্তর দিবা। সবল তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে শক্তিশালী অ্যাসিড, শক্তিশালী অ্যাসিড ও শক্তিশালী ক্ষার এবং লবণ। অর্থাৎ শক্তিশালী অ্যাসিড কারা? HCl, H2SO4। তারপর তোমার আহ, এই দুইটা মনে রাখবা। তারপরে ক্ষার কোনগুলো? পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপর তোমার সিজিয়াম হাইড্রোক্সাইড। এরা হইলো শক্তিশালী ক্ষার। আর লবণ কারা শক্তিশালী? তারা হচ্ছে NaCl, পটাশিয়াম ক্লোরাইড, হ্যাঁ, পটাশিয়াম নাইট্রেট। এরা হইলো লবণ, সবল তড়িৎ বিশ্লেষ্য। এরা হলো সবাই সবাই হচ্ছে তোমার কি সবল তড়িৎ বিশ্লেষ্য। এখন আমরা দুর্বলটা শিখব। তাহলে আমাদের সময়ানের ক্ষেত্রে প্রথমে থাকবে দুর্বলটা, পরে থাকবে সবলটা। ঠিক আছে? তাহলে দুর্বল কারা? দুর্বল হচ্ছে তোমার দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষার এবং লবণ, দুর্বল লবণ যেগুলা। যেমন দেখো, আমি বলে দেই দুর্বল কোনগুলো হইতে পারে।
শক্তিশালী অ্যাসিডের বিপরীত কি? দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিড কোনগুলা বলো তো? হাইড্রোজেন ফ্লোরাইড, এটা একটা দুর্বল অ্যাসিড। তারপরে অ্যাসিটিক অ্যাসিড, এটা একটা দুর্বল অ্যাসিড। আচ্ছা, এইগুলো হলো দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিড। আর দুর্বল ক্ষার কোনগুলো বলো তো? দুর্বল ক্ষার হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দুর্বল ক্ষার। তারপরে তোমার আহ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এরা হলো দুর্বল ক্ষার, দুর্বল ক্ষার, মনে থাকবে। তারপরে দুর্বল লবণ কারা? এই দুর্বল লবণগুলো লিখে দেই, এই পাশে লিখে দিচ্ছি, দাঁড়াও। দুর্বল লবণ, দুর্বল লবণ, এজিসিএল, PbCl2। তারপরে হুম এগুলাই বেশিরভাগ ক্ষেত্রে। তারপরে তোমার H2S, এটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। এই H2S হলো দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, ঠিক আছে? দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। তাহলে এই লিস্টটা মনে রেখো। এখন এই হিসেবে দেখো, আমরা তোমার 29 নম্বর কোশ্চেনটার দিকে তাকাও। 29 নম্বর কোশ্চেনটা কিন্তু সলভ করতে পারবো। কিভাবে সলভ করতে পারবো? বলছে যে কোন সেটটিতে সমায়ন প্রভাব বিদ্যমান। প্রথম অপশনটাতে খেয়াল করো, কি আছে? ক্যালসিয়াম ক্লোরাইড আর CH3Cl। এখন মনে রাখতে হবে, জৈব যৌগ যেগুলো আছে তাদের ক্ষেত্রে তো প্রযোজ্য হয় না। এটা তো একটা অ্যালকাইল হ্যালাইড, তো অ্যালকাইল হ্যালাইড হলে হবে। তাহলে 1 নম্বর অপশন বাদ। 3 নম্বর অপশনে কিন্তু একটা কি আছে? জৈব যৌগ আছে, অর্থাৎ ইথেন আছে, ইথেন। ইথেনের ক্ষেত্রেও হবে না। 4 নম্বর অপশনে বেনজিন আছে, বেনজিনের ক্ষেত্রেও হবে না। তাহলে বাকি থাকলো একটা অপশন, 2 নম্বর অপশন, এটাই উত্তর। 2 নম্বর অপশনে কি আছে? প্রথমটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, H2S। তারপরটা সবল তড়িৎ বিশ্লেষ্য, HCl। বুঝতে পারছো? এই যে HClটা কি? সবল তড়িৎ বিশ্লেষ্য। লেখা হয়েছে, বুঝতে পারছো? জি ভাইয়া। ভাইয়া 20 নাম্বারটা অ্যান্সার কি হবে? 18, 18 শেষ, 19, 19 পারবা। 20 নাম্বার দেখো, ক্যাটায়ন এবং অ্যানোনের আকার বৃদ্ধি পেলে, ক্যাটায়ন ও অ্যানায়নের আকার বৃদ্ধি পেলে কি হয় বলো তো? ধরো তোমার ক্যাটায়নের আকার বেশি হয়েছে, মনে করো এটা ক্যাটায়ন, এটা ক্যাটায়ন, আর এটা ক্যাটায়ন। কার আকার বড়? অবশ্যই সোডিয়ামের আকার বড়। তাহলে সোডিয়াম প্লাস, এটার আকার বড়। আর অ্যানায়নের মধ্যে ধরলাম আহ ফ্লোরিন, ক্লোরিন, আর ব্রোমিন। ধরো এটা হলো অ্যানায়ন। বলো তো কার আকার বড়? অবশ্যই ব্রোমিনের আকার বড়। কিসের আকার বড়? ব্রোমিনের আকার বড়। তাহলে যদি ক্যাটায়নের আকার বড় হয়, অ্যানায়নের আকারও বড় হয়, তাহলে কি হবে? এই সোডিয়াম ব্রোমাইড হলো। কি হলো? সোডিয়াম ব্রোমাইড হলো। তাইলে মনে রাখতে হবে যে তোমার এখানে ল্যাটিস শক্তিটা হ্রাস পাওয়া শুরু করবে। ল্যাটিস শক্তি হ্রাস পাবে। ল্যাটিস শক্তি মানে কি? অ্যানায়ন এবং ক্যাটায়ন কর্তৃক যখন একটা আয়নিক যৌগ তৈরি করে, যখন একটা আয়নিক যৌগ তৈরি করে, তখন তারা যে পরিমাণ শক্তি নির্গত করে তাকে বলা হয় ল্যাটিস শক্তি। তাহলে ল্যাটিস শক্তি হ্রাস পাওয়া মানে কি? ল্যাটিস শক্তি হ্রাস পাওয়া মানে সে পানিতে সহজে ভাঙতে পারবে। বুঝতে পারছো? তো তোমরা এইটা মনে রাখবা যে আয়নিক যৌগ তৈরি হওয়ার শর্ত 3টা। একটা হচ্ছে ক্যাটায়ন, মানে ধাতু, ধাতুর নিম্ন আয়নীকরণ শক্তি।
অধাতুর উচ্চ ইলেকট্রন আসক্তি, অধাতু মানে অ্যানায়ন, অ্যানায়নের কি হইতে হবে? ইলেকট্রন আসক্তি উচ্চ হইতে হবে, এবং উচ্চ ল্যাটিস শক্তি থাকতে হবে দুইজনের মধ্যে। তাইলে তোমার কি হবে? আয়নিক যৌগ তৈরি হবে। এখন ধাতুর কি হইতে হবে? নিম্ন আয়নীকরণ শক্তি। ধাতু যদি সহজে ইলেকট্রন ত্যাগ করতে না পারে, তাহলে সেই ইলেকট্রন কি গ্রহণ করতে পারবে অ্যানায়ন? পারবে না। তার মানে অধাতু যেটা, তার ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা কি হইতে হবে? বেশি হইতে হবে, অর্থাৎ ইলেকট্রন আসক্তি বেশি হইতে হবে, এবং দুইজনের মধ্যে কি থাকবে? উচ্চ ল্যাটিস শক্তি থাকবে। তো ল্যাটিস শক্তি কখন বেশি হয় বলো তো? ল্যাটিস শক্তি তখনই বেশি হয় যদি ক্যাটায়নের আকার বড় হয় আর অ্যানায়নের আকার ছোট হয়। কি হয়? অ্যানায়নের আকার ছোট হয় তখন। মনে রাখবা, ক্যাটায়নের আকার ছোট হইলে এবং অ্যানায়নের আকার সরি, ক্যাটায়নের আকার বড় হইলে, লেখো ক্যাটায়নের আকার আকার বড় হলে, অর্থাৎ ধরো এটা সোডিয়াম, এটার আকার বড়, কার চেয়ে বড়? অ্যালুমিনিয়ামের চেয়ে বড়, ম্যাগনেসিয়ামের চেয়ে বড়। আর অ্যানায়নের আকার বড় হইলে, সরি ছোট হইলে, অ্যানায়নের আকার ছোট হইলে, ছোট হইলে মানে ধরো ফ্লোরিন, ফ্লোরিনের আকার ছোট, তখন তোমার কি হয়? উচ্চ ল্যাটিস শক্তি। এখানে কি হয়? উচ্চ ল্যাটিস শক্তি হয়, অর্থাৎ ল্যাটিস শক্তির মান বেশি। বুঝতে পারছো? আর মনে রাখবা, যার ল্যাটিস শক্তির মান বেশি, তার আয়নিক বৈশিষ্ট্য বেশি। কি বেশি? আয়নিক বৈশিষ্ট্য বেশি। আয়নিক বৈশিষ্ট্য বেশি, অর্থাৎ সে পানিতে দ্রবীভূত হবে দ্রুতভাবে। যার আয়নিক বৈশিষ্ট্য বেশি, সেটা পানিতে কি হবে? দ্রুত আয়নিত হবে বা দ্রবীভূত হবে। আর যেই ক্যাটায়নের আকার বড়, সাথে অ্যানায়নের আকারও বড়, দুইজনেরই আকার বড়, তখন বুঝতে হবে ল্যাটিস শক্তি হ্রাস পাইছে। মানে ওর মধ্যে কি বেশি? ওর মধ্যে সমযোজী বৈশিষ্ট্য বেশি, অর্থাৎ তার ল্যাটিস শক্তি হ্রাস। কথা ক্লিয়ার হয়েছে? বুঝছো কিনা বলো? না ভাইয়া, বুঝছি। হ্যাঁ, বুঝো নাই? বুঝো নাই? না বুঝলে বুঝছি বলো। ভাইয়া। না না, বুঝছি। ফাইজলামি করো না। সত্যিই বুঝছি ভাইয়া, ফাইজলামি করতেছি না। তারপর কয় নাম্বার দেখো? এগুলা তুলে নাও, এগুলা তুলে নাও, না তুললে পরে মনে থাকবে না। আচ্ছা, তারপরে 21 নাম্বার তো করছি, 22 নাম্বার তো তোমাদের মুখস্থ বিষয়। সোডিয়ামের বর্ণ সাদা হবে। মনে রাখবা, অ্যালুমিনিয়ামটা কি হয় জানো? অ্যালুমিনিয়ামটা হয় সাদা জেলির মতো। সাদা জেলির মতো হয় অ্যালুমিনিয়ামটা, আমার নোটটাতে পড়বা তাইলে হবে। আচ্ছা, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, কোনটা সমস্যা বলো? তাড়াতাড়ি দেখো। ভাইয়া বুঝি না, 25 26। তোমাদের এটা কিন্তু আমি আগে বলছিলাম যে মাইটোসিসের কোন পর্যায়ে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে। আমি কিন্তু বিলুপ্তি ঘটার কথা বলছি। ঘটে কোথায়? প্রোমেটাফেজে। আর বিলুপ্তি থাকে কোথায়? মেটাফেজে। তার মানে তোমার প্রশ্ন কিন্তু দুই ধরনের আসবে এখানে। প্রথমটা হচ্ছে ঘটে কোথায়? প্রোমেটাফেজে। আর বিলুপ্তি থাকে কোথায়? মেটাফেজে। এই দুইটা কোশ্চেনের মধ্যে বারবার তোমরা প্যাচ বাজাও কেন? ভাইয়া আমরা কি? হুম? তোমাদের বলে নি আমি। আচ্ছা, কয় নাম্বার? 25, 26, তাই না? জি ভাইয়া। 25 নাম্বার বলছে যে নিচের কোনটি অধিক সমযোজী। আগে তুমি মৌলগুলো বের করো। এই কিউ
ডি আর এম, এটা আগে কি দেখো। কিউ মৌলটার নাম কি বলো? 2 নাম্বার পর্যায়ে গ্রুপ 2, তাহলে মৌলটার নাম হচ্ছে বেরিলিয়াম। ডি নাম্বার মৌলটা কি? গ্রুপ হচ্ছে 1, পর্যায় 3, তাহলে পর্যায় 3 গ্রুপ 1 সোডিয়াম। আর মৌলটার নাম কি? গ্রুপ 2, পর্যায় 3, তাহলে বেরিলিয়ামের গ্রুপে কি ম্যাগনেসিয়াম। থাকে? ম্যাগনেসিয়াম। আর এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। তাহলে বলছে কোনটি অধিক সমযোজী? তাহলে প্রথমটা দেখো, Cu Cl2, কিউ মানে কি? এই যেটা বেরিলিয়াম ক্লোরাইড। আর Cl2, আর ম্যাগনেসিয়াম ক্লোরাইড। MCl3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আর DCl, ডি হচ্ছে কি? সোডিয়াম ক্লোরাইড। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা কি? চার্জ বেশি, আকার ছোট। এটা কি বুঝো না? কেটনের আকার ছোট, অ্যানোনের আকার বড়। চার্জ বেশি হইলে, ইলেকট্রন ডি এবং এফ এ গেলে কি হয়? পোলার আয়ন বেশি হয়, সমযোজী বৈশিষ্ট্য বেশি হয়। তাহলে অ্যালুমিনিয়ামের আকারও ছোট, চার্জও বেশি। এখানে বেরিলিয়াম ক্লোরাইডটা দিয়ে ঝামেলা করছে, কারণ বেরিলিয়ামের আকারও কিন্তু ছোট। বেরিলিয়ামের আকার আরো ছোট। কোশ্চেনই হয় না এটা, ঠিক আছে? এই বেরিলিয়াম অপশনে দিলে তো মানুষ কনফিউশন হবে। তো উত্তর এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিছে এই জন্য, কারণ হচ্ছে অ্যালুমিনিয়ামের আকার ছোট এবং চার্জও বেশি। এটা একটা পয়েন্ট। তারপর 26 নাম্বার দেখো কি বলছে। ডি মানে সোডিয়াম কি একটা মৃৎক্ষার ধাতু? না, এটা মৃৎক্ষার ধাতু না, এটা হলো ক্ষার ধাতু। ওয়ানলি ক্ষার ধাতু। তারপরে M2O3, M2O3 মানে কি? এই যে এটা Al2O3, এটা একটা উভধর্মী অক্সাইড, এটা সঠিক। এটা উভধর্মী অক্সাইড। কেন উভধর্মী অক্সাইড? ও অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, ক্ষারের সাথে বিক্রিয়া করে। যেমন অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কিভাবে? এই যে এই সেলের সাথে বিক্রিয়া করে কয়টা? এই সেলের সাথে বিক্রিয়া করে 6 অণু। আবার ও কিন্তু কি করে? ক্ষারের সাথে বিক্রিয়া করে। হ্যাঁ, ক্ষারের সাথে বিক্রিয়া করে, ক্ষারের সাথেও বিক্রিয়া করে। তাহলে এই জন্য সে অবধর্মী, তাহলে 2 আর 3 সঠিক। তারপর কিউ সিএল টু মানে কি? কিউ মানে হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইড। তাহলে বেরিলিয়াম ক্লোরাইডটা কি সরলরৈখিক না? অবশ্যই সরলরৈখিক, কারণ এটা এসপি সংকরায়ন। এসপি সংকরণ হলে সরলরৈখিক হবে আকার। তারপর কোনটা বলো? এই যে BH4 মাইনাস, 28 নাম্বারটা খেয়াল করো। 27 নাম্বার কি পারো? 27 নাম্বারটা? জি 27, ভাইয়া পারি। হ্যাঁ ভেরি গুড। তারপর 28 নাম্বারটা, যা সংকরণ কি হবে? sp3 হবে। বেশিরভাগ আয়নের ক্ষেত্রে, বেশিরভাগ আয়নের সংকরণ কি হয়? sp3 হয়। 29 নাম্বার তো করছি, পরের পৃষ্ঠায় যাও। 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 37 পর্যন্ত কি কি সমস্যা হচ্ছে বলো? কোনটা সমস্যা? লন্ডন বল। লন্ডন বল কি? এক ধরনের বিস্তারণ বল, লেখা আছে খাতায়। ভ্যান রোজ বল, এটা একটা ভ্যান রোজ বলের প্রকারভেদ। আন্তঃনবিক আকর্ষণ বল, এটা আন্তঃনবিক আকর্ষণ বল আছে, বাট কম আছে। তাহলে তিনটাই সঠিক হওয়ার কথা এই হিসেবে। তবে আমার দৃষ্টিতে তিনটাই সঠিক হবে, তিনটাই সঠিক হবে। আচ্ছা, তারপরে 33 নাম্বার পারেন না? 33, 34 করে দেবো। জি ভাইয়া করায় দেন। 33 নাম্বার কি বলছে দেখো। এটা এটা কি? এটা জৈব যৌগ। হ্যাঁ, এটার নাম কি? এটা তোমার নাম জানতে হবে না, তুমি শুধু মনে রাখবা যে এখানে কার্বন সংখ্যা হিসাব করবা কেমনে। এটা কি? এটা হলো, এটা হলো তোমার অ্যালকিন। কি? অ্যালকিন। তো 3 নং কার্বনে, এটা 1 নাম্বার কার্বন বলছে, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। 3 নাম্বার কার্বনে কার্বনটা কি? এক কার্বনের কয়টা হাত বলো তো? 4টা হাত। কয়টা হাত? 4টা। তাহলে কার্বনের এই হাতে একটা আছে, দেখো এই পাশে একটা হাত আছে। এই যে একটা হাত।
তারপর হাইড্রোজেন আছে দুইটা, একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন। আর আরেকটা হাত হলো এই যে এইটা। তাহলে মোট চারটা হাত, তাহলে কি এখানে চারটা হাত না? তাহলে sp3 সংকরণ ঘটে। কি সংকরণ ঘটে? sp3। তাহলে আকার কি হবে? চতুস্তলকীয় হবে। আর এইখানে যদি বলতো এই যে এইটা, এটা হলো sp2, এখানে আকৃতি কি হবে? ত্রিকোণাকার। কি হবে? ত্রিকোণাকার। 34 নম্বর দেখো, 34 নম্বর কি বলছে? যে 3 নং কার্বনের সংকরণ হচ্ছে sp3, সেটা ঠিক আছে, sp3 মানলাম। সিগমা এবং পাই বন্ধনের অনুপাত কত? এখন সিগমা পাই বন্ধন বের করবা কিভাবে এটা বলে দিছি না? বলে দিই নাই তোমাদের হয়তো, খেয়াল করো। কার্বন কয়টা আছে? 1 2 3 4, সরি চারটা না, তিনটা কার্বন আছে, তিনটা কার্বন যোগ করো, 3 কার্বন, হ্যাঁ। হাইড্রোজেন কয়টা আছে? দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা আছে। আর ক্লোরিন আছে কয়টা? একটা। তাহলে কয়টা হইলো? তাহলে হইলো তোমার 9 10, 10টা। তাহলে কার্বন কয়টা আছে দেখো তো, 1 2 3, তিনটা কার্বন। হাইড্রোজেন কয়টা? তিনটা, পাঁচটা, পাঁচটা কার্বন আছে, সরি আমি ছয়টা লিখছি না, পাঁচটা কার্বন, পাঁচটা কার্বন। তাহলে কয়টা হলো? 3 আর 5 কত? 8, 8 আর 1 9। তো মনে রাখবা, সবগুলো যোগ করার পরে এক বিয়োগ করবা, তাহলে কয়টা থাকে? 8টা। সিগমা বন্ধন কয়টা? 8টা। যে কোনো অ্যালিফেটিক যৌগে, যে কোনো অ্যালিফেটিক যৌগে সবগুলো কার্বন, হাইড্রোজেন এবং বাকি যে মৌল থাকবে সেগুলো যোগ করবা, যোগ করার পরে এক মাইনাস করবা, তাইলে সিগমা বন্ধন বের হয়ে যাবে। আর পাই বন্ধন কয়টা আছে? এখানে একটা দ্বিবন্ধন আছে না, এই দ্বিবন্ধনের মধ্যে একটা পাই বন্ধন থাকে। কি থাকে? একটা পাই বন্ধন থাকে, তাহলে 8:1। তাইলে তোমার শুধু এইটা মনে রাখলে হবে না, বাকি অনেকগুলো প্র্যাকটিস করে যাবা। যেমন ধরো তোমাকে আসতে পারে যে CH3, CH2, CH ডাবল বন্ড CH2, এখানে বললো যে তোমার সিগমা বন্ধন কয়টা? সিগমা কয়টা? কার্বন সবগুলো যোগ করো, 1 2 3 4। হাইড্রোজেন যোগ করো, 3 2 5 6 7 8। তা 8টা যোগ করার পরে কত হয়? 12। 12 - 1, তাহলে 11টা সিগমা আছে। কয়টা সিগমা আছে? 11টা সিগমা আছে। আর পাই কয়টা আছে? একটা আছে, এই যে দ্বিবন্ধন আছে। আচ্ছা, ডাইপোল মোমেন্ট শূন্য। ও, ডাইপোল মোমেন্ট শূন্য কার কার আমি একটু বলে দেই। ডাইপোল মোমেন্ট শূন্য কাদের? একটু মনে রাখো। ডাইপোল মোমেন্ট শূন্য CCl4, কার্বন ডাইঅক্সাইড, ডাইপোল মোমেন্ট শূন্য। বুঝতে পারছো? তাহলে আমি তোমাদের এগুলো মুছে দেই। আরেকটা মনে রাখবা, ডাইপোল মোমেন্ট শূন্য হলো BF3, ডাইপোল মোমেন্ট শূন্য। তারপরে বেরিলিয়াম ক্লোরাইড, ডাইপোল মোমেন্ট শূন্য। SiF4, সিলিকন টেট্রাফ্লোরাইড, ডাইপোল মোমেন্ট শূন্য। তো এই কয়টা ডাইপোল মোমেন্ট শূন্য, আসলে এখান থেকে আসবে। এই দেখো, 35 নাম্বার, 36 নাম্বার, 37 নাম্বার পারবা কিনা? 35 36 37। ভাইয়া 35। কালকে বলে দিলাম, কালকে নোট করো নাই কেন? যে ইথানোয়িক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড মানে ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড ও বরফের অণুতে, বরফের অণুতে
দুইটা করে কি আছে, হাইড্রোজেন বন্ধন আছে। দুইটা করে হাইড্রোজেন বন্ধন আছে। আর এই যে অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড, এটা কি তৈরি করে? ডাইমার তৈরি করে। এদের ডাইমার তৈরি করে বিধায় এদের মধ্যে দুইটা করে কি আছে, হাইড্রোজেন বন্ধন আছে। 36 নম্বর দেখো। 36 নম্বর কি বলছে? যে M2+, M2+-এর ইলেকট্রন বিন্যাস কি বলছে? N-1 D6, N এর মান 4। তার মানে 4-1 D6 মানে 3D6। 3D6 মানে কি? M2+ মানে কি? মানে এই দুইটা ইলেকট্রন ত্যাগ করে ফেলছে। দুইটা ইলেকট্রন ত্যাগ করার পরে এটা হইছে। তার মানে 4s2 ছিল। 4s2 ছিল, এখান থেকে দুইটা চলে গেছে। তার মানে এটা আয়রন। এটা কি? এটা আয়রন। আয়রন কি প্রভাবক হিসেবে কাজ করে, সঠিক। আয়রন কিন্তু অনেক জায়গায় কি করে, প্রভাবক হিসেবে কাজ করে। উদাহরণ হিসেবে বলতে পারি, হেবারবোস পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরি করার সময় আমাদের আয়রন লাগে। তারপরে এই এটা একটা অবস্থান্তর মৌল, এটা একটা অবস্থান্তর মৌল, এই জন্য সে জটিল যৌগ তৈরি করবে। জটিল যৌগ তৈরি করবে। আর এই 3 নাম্বারটা, 3 নম্বর অপশনটা কিন্তু বলছে কি, ডায়াম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করবে। এটা কিন্তু করবে না। সে কিন্তু ফেরোম্যাগনেটিক। সে কি? সে হলো ফেরোম্যাগনেটিক। তাহলে উত্তর হবে 1 আর 2। এই মনে রাখবা, আয়রন, কোবাল্ট, নিকেল। আয়রন, কোবাল্ট এবং নিকেল এরা হচ্ছে ফেরোম্যাগনেটিক। এরা হলো ফেরোম্যাগনেটিক। সুতরাং অপশন হবে 1 আর 2, উত্তর হবে 1 আর 2। অপশন ক, 37 নম্বর দেখো। কোন অরবিটালে শক্তি বেশি? যার N+L এর মান বেশি তার শক্তি বেশি। কি বেশি বলছি? যার N+L এর মান বেশি। এখন তুমি সবগুলোর N+L এর মান বের করবা। হ্যাঁ। তো ভাইয়া এটা পারবো। 4p কেন উত্তর বলো তো? 3d কেন হইলো না? 3D-র ক্ষেত্রে তো 5। এটাও 5, N+L এর মান। বলো তো। কারণ ভাইয়া 4p তে হচ্ছে n এর মান বেশি আর 3 তে n এর মান কম। এর জন্য আগে নিম্ন ও। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তারপর 38, 39, 40, 41, 42 কোনটা পারবা না? ভাইয়া 39। আচ্ছা, 39 হচ্ছে 1 লিটার দ্রবণে সর্বোচ্চ এত মোল PbI2 দ্রবীভূত হয়। দ্রাব্যতা গুণফল কত? দ্রাব্যতা গুণফল পারবা। আয়োডিনের PbI2 ভাঙো আগে, কি হয়? Pb2+, আর আয়োডিন মাইনাস। আয়োডিন কয়টা আছে? দুইটা। আয়োডিনের ঘনমাত্রা দ্বিগুণ করলে, তুমি যদি আয়োডিনের ঘনমাত্রা দ্বিগুণ করো, ঘনমাত্রা দ্বিগুণ করলে সাম্যাবস্থা থাকে Pb2+ আয়নিক কোণ হবে। সাম্যাবস্থা থাকা Pb2+, দাঁড়াও, ঘনমাত্রা দ্বিগুণ করা হয়েছে না? ঘনমাত্রা কত দেওয়া আছে এখানে? 1.0 ×10⁻³ এটা ঘনমাত্রা দেওয়া আছে, এটা দ্বিগুণ করা হয়েছে, তাই না? দ্বিগুণ করছে, ঠিক আছে। তো সাম্যাবস্থায় থাকা Pb2+, হুম, 4 ভাগ, 4 গুণ 4 ভাগ, 16 গুণ 16 ভাগ। আচ্ছা, এটা আমি করতে হবে, আমাকে দেখতে হবে এটা আবার পরে, তোমাদের জানাই দেবো এটা আমি। হুম। আচ্ছা, 39 নম্বরটা থাকুক, এটা আমি তোমাদের ক্লাসের পরে বলে দিব নি, যদি পারি। এটা ভাবতে হবে একটু। তারপর 40 দেখো, 40 পারবা? 41 কত এটিএম? অত্যানুকূল চাপ, এখানে হেবারবস পদ্ধতি বলছে। হেবারবস পদ্ধতিতে এটিএম কত হবে? এটিএমটা হবে 200। 200 এটিএম, এবং তাপমাত্রা হবে 500, 450 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস।
আর ডেল এস এর মান কত? ডেল এস এর মান কত? দেখো, ডেল এস এর মান কি? উৎপাদ মাইনাস বিক্রিয়ক। তো উৎপাদে কত? 20। 42 নাম্বারটা দেখো, উৎপাদ 20 দেওয়া আছে। এই যে এইভাবে গ্রাফটা দিছে না? তো উৎপাদ এই যে এটা হলো 20 কিলো জুল পার মোল, আর বিক্রিয়ক হলো 40। তাহলে 20 - 40 কত? ডেল এস এর মান তাহলে -20। তাহলে -20 কিলো জুল পার মোল। 43 নাম্বার পারবা, 44 পারবা। তারপরে পৃষ্ঠা যাও। 45, 46, 47, 48, 49, 50। বলো কোনটা সমস্যা? 51, 52। 45 থেকে 52 পর্যন্ত কি কি সমস্যা আছে দেখো তো। 45 থেকে 52 পর্যন্ত। নাই ভাইয়া, সমস্যা নেই আপাতত। এমনি সম্ভব। 50 নম্বরটা বলো তো, 50 নম্বরটা কিভাবে করবা? 50, 51, 51, 50 দেখো তো। 50 নাম্বার বলো। উৎপাদ বৃদ্ধি হ্যাঁ, কর। হ্যাঁ। হ্যাঁ ভাইয়া, এখন উৎপাদ বৃদ্ধি করতে দেখা যাচ্ছে হলো যে উৎপাদকের ওখানে হলো মানে ঘনমাত্রা, মানে মোল সংখ্যা হলো বিক্রিয়কের চাইতে বেশি, তো তাহলে চাপ দিলে হলো এটা সম্মুখমুখী হবে, মানে উৎপাদন বৃদ্ধি করতে। তার মানে ফার্স্ট অপশনটাই ভুল, তার মানে বাকি দুইটা সঠিক। ওয়াও, জিনিয়াস। তাপ উৎপাদী বিক্রিয়া। এটা তাপ উৎপাদী বিক্রিয়ায় তাহলে তাপমাত্রা কমাইতে হবে। মূলত এখানে তাপ লেখছে না, তাপ কিন্তু হবে না, তাপমাত্রা হবে। প্রশ্ন ভুল আছে। তাপমাত্রা হবে এখানে। তাপ এবং তাপমাত্রার মধ্যে পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে। তারপরে দেখো সম্মান প্রভাবটা পারবা আশা করি। 52 নম্বর পারবা। 53, 54, 55, 56। আচ্ছা দেখো, 53 থেকে 61 পর্যন্ত কোনটা কোনটা সমস্যা। সুন্দর মতো দেখবা, ঠিক আছে? এক নজর করে সুন্দর মতো দেখবা কি কি সমস্যা থাকতে পারে। 57 নম্বরটা কালকে আসবে, বুঝছো? 57 নম্বরটা আসবে, 58 নম্বরটা আসবে। 57, 58, 60, এই তিনটা আসবে কালকে। 57, 58, 60 নম্বরটা কালকে আসবে। ভাইয়া 58 আর 60 নাম্বারটা একটু দেখা দেন। ফাইজলামি করো না, ফাইজলামি। হুম। কালকে করাইছি না এটা? তোমরা মানে বুঝি না, তোমরা কি ভুলে যাও নাকি সবকিছু? দেখো, এটা কি? জেনন ফ্লোরাইড, জেনন ডাইফ্লোরাইড। তো এটা কি নিষ্ক্রিয় গ্যাস না? নিষ্ক্রিয় গ্যাস। তো জেনন ফ্লোরাইডের ক্ষেত্রে আমরা কি করব? V+X - C+A। তো নিষ্ক্রিয় গ্যাসে শেষ কক্ষপথে ইলেকট্রন কটা থাকে বলো তো? 8টা ইলেকট্রন থাকে। 8টা। আর এক যোজি মৌল কয়টা আছে? 2টা। অর্থাৎ যাদের যোজনী 1, তারা আছে 2টা। চার্জ নাই, কোনো চার্জ আছে? চার্জ নাই। তাহলে 1/2 × 10, তাহলে কত হয়? 5। তাহলে 5 মানে কি? sp3d। 5 মানে sp3d। তো এখানে মুক্ত জোর কয়টা? মুক্ত জোর হচ্ছে 3টা। মুক্ত জোর কয়টা? কালকে লিখে দিছিলাম 3টা মুক্ত জোর। Xc, F4, জেনন
টেট্টাফ্লুরাইড, এখানে মুক্তজোর দুইটা, দুইটা মুক্তজোর। কেন দুইটা মুক্তজোর? কারণ চারটা আছে ফ্লোরিন। সংকরণ কি? sp3d2। আর XCF6, এখানে আছে একটা মুক্তজোর। সংকরণ কি? sp3d3। আচ্ছা, 60 নাম্বারটা খেয়াল করো। দ্রাব্যতা গুণফলের কোনো একক কিন্তু নাই, তবে যেহেতু একক চাইছে আমরা একক বের করতে পারবো। একক কিভাবে বের করা যায় দেখো। অ্যালুমিনিয়াম সালফেট, এটার কেএসপি কি বলতো? এর কেএসপিটা হচ্ছে, হিসাব করলে দেখবা, আমি বলছিলাম 2:3 আছে, তার মানে 108। 108 s⁵ তো ঘনমাত্রার একক কি? ঘনমাত্রা বা দ্রাব্যতার একক কি? মোল পার লিটার। কি? মোল পার লিটার। তাহলে মোল পার লিটার, এটাকে তুমি কত দ্বারা দিয়ে করবা? 5 দ্বারা। তাহলে কি হবে বলো তো? তাহলে হবে mol⁵, আর এখানে হবে ইনভার্স L⁵ তাহলে উত্তর কোনটা? ক নাম্বার উত্তর। ধরো তোমার দেওয়া আছে হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাহলে কি হবে? 1:3, তার মানে 27 s⁴। তার মানে মোল পার লিটার উপরে হবে 4, তাহলে কি হবে? mol⁴ L⁴ আচ্ছা, 61 নাম্বার দেখো। 61 নাম্বার কি বলছে? হাইড্রোনিয়াম আয়ন। সুপ্রিয়া বলো তো, হাইড্রোনিয়াম আয়ন কোনটা? সুপ্রিয়া বলো তো, হাইড্রোনিয়াম আয়ন কোনটা? সাইমা বলো তো। হ্যাঁ, হাইড্রোনিয়াম H3O+। H3O+। হ্যাঁ, সুপ্রিয়া কি এটা পারো না? হ্যাঁ, ভাইয়া সুপ্রিয়া নাই একটু, ও একটু পানি খেতে গেছে। দেখো তাহলে এইটাতে তোমার সমযোজী এবং সন্নিবেশ বন্ধন আছে। সমযোজী এবং সন্নিবেশ। আচ্ছা, তারপর দেখো 65 থেকে 69 নাম্বার দেখো। 62 থেকে 69 নাম্বার। 62 থেকে 69 নাম্বার কি সমস্যা দেখো। আর ডাক দাও, আর ডাক দাও। 62 থেকে 69 কোনটা সমস্যা বলো তো? ছেষট্টি, 67। 63 নাম্বার। 66, 67, 68। 63 নাম্বার দেখো, কি বলছে? যৌগটিতে লিগ্যান্ড কয়টা আছে? লিগ্যান্ড কয়টা? লিগ্যান্ড এখানে বলছিলাম না, থার্ড ব্র্যাকেটের মধ্যে যেগুলো থাকবে, থার্ড ব্র্যাকেট, একটা অবস্থান্তর মৌলের সাথে অথবা ডি ব্লকের মৌলের সাথে, মূলত অবস্থান্তর মৌলই হবে। একটা অবস্থান্তর মৌলের সাথে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে কয়টা জিনিস থাকবে সেটাই লিগ্যান্ড। এখানে অ্যামোনিয়াটা লিগ্যান্ড। তাহলে কয়টা আছে? 4টা। তাহলে লিগ্যান্ডের সংখ্যা কয়টা? 4টা। বন্ধন সংখ্যা কয়টা এখানে?
কালকে আমি শিখাই দিয়েছিলাম যে এই যে এইটাতে বন্ধন মোট কয়টা? 18টা। কিভাবে বলছিলাম 18টা? এই অ্যামোনিয়ার মধ্যে চারটা তোমার কি অ্যামোনিয়ার মধ্যে কয়টা বন্ধন আছে? তিনটা। এই যে হাইড্রোজেন তিনটা না, তিনটা বন্ধন আছে। তাহলে এখানে 3 গুণ 4, ঠিক আছে, 3 গুণ 4 মানে 12টা। তাহলে 12টা পাইলাম। কপারের সাথে কয়টা আছে লিগ্যান্ডের বন্ধন? চারটা। তাহলে কয়টা হলো? 16টা। আর বাইরে দুইটা ক্লোরিন আছে, তাই না? তাহলে কয়টা হইলো? দুইটা। মোট 18টা। তাহলে 18টা বন্ধন আছে। তাহলে 18টা হবে বন্ধন, বাট এখানে দিছে 12টা। তাহলে 2 নাম্বার অপশনটা ভুল, খ নাম্বার অপশন ভুল। আর গ নাম্বারে বলছে এখানে আয়নিক সমযোজী সন্নিবেশ তিনটা বন্ধনী আছে। হ্যাঁ, এখানে তিনটা বন্ধনী আছে। কিভাবে বুঝলাম আমি? কারণ হচ্ছে এই পুরো আয়নটা, এই পুরাটা হচ্ছে, এই পুরাটাই হচ্ছে তোমার একটা পজিটিভ আয়ন। আর ক্লোরিন হচ্ছে নেগেটিভ আয়ন। ক্লোরিনটা কি? নেগেটিভ আয়ন। তাহলে এইটা আয়নিক। এইটা এইখানে কি আয়নিক বন্ধন আছে না? এটা পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে আয়নিক বন্ধন আছে। অ্যামোনিয়ার মধ্যে কি আছে? সমযোজী বন্ধন আছে। আর লিগ্যান্ডের সাথে কপারের কি বন্ধন আছে? লিগ্যান্ডের সাথে কপারের আছে সন্নিবেশ বন্ধন। কি বন্ধন? সন্নিবেশ বন্ধন। তাহলে তিনটা বন্ধনই পাওয়া যায়। 67 নাম্বার দেখো, 67। অষ্টক অসম্পূর্ণ যৌগ কোনটা? অষ্টক অসম্পূর্ণ কারা? যাদের মধ্যে 8টার চেয়ে কম ইলেকট্রন আছে। কি আছে? 8টার চেয়ে কম ইলেকট্রন আছে। বলো। এখন পানির মধ্যে কি অষ্টক অসম্পূর্ণ আছে? পানির মধ্যে দেখো, অক্সিজেনের শেষ কক্ষপথ ইলেকট্রন কয়টা? 6টা। তো 6টা দাও। এই যে 6টা দিলাম। আর হাইড্রোজেন কয়টা আসছে বলো তো? 2টা। 2টা হাইড্রোজেন আসছে। 2টা হাইড্রোজেন আসছে। তো হাইড্রোজেন কি একটা করে দিছে না? হাইড্রোজেন কি একটা করে দিছে? আর ওরা একটা করে দিছে। তাহলে এখানে কি অষ্টক সম্পূর্ণ আছে না? 8টা আছে না ইলেকট্রন এখানে? এখানে অষ্টক অপূর্ণ তো নাই। BF3, এইটাতে অষ্টক অপূর্ণ আছে কিনা? 3 × 6, 6টা আছে। আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা অষ্টক অপূর্ণ, 3 × 6। বুঝতে পারছো? ওই সুপ্রিয়া কি আসছে? হ্যাঁ, কই গেছে ও? ভাইয়া বুঝি নাই এইটা। সুপ্রিয়া কই? এই যে আমি। এটা বুঝো নাই? না ভাইয়া। কেন বুঝো নাই? অষ্টক অপূর্ণ কি হ্যাঁ বলছি, মনে রাখবা। যেগুলো আয়নিক যৌগ আছে না, এই যে এগুলো আয়নিক যৌগ ধরতে গেলে, আয়নিক যৌগের ক্ষেত্রে তুমি 3 দ্বারা গুণ করবা। 3 দ্বারা গুণ করলে কি হয়? সরি, 2 দ্বারা গুণ করবা। কি দ্বারা গুণ করবা? 2 দ্বারা। 2 দ্বারা গুণ করলে কত হয়? 6 6 হয়েছে। লাগবে কয়টা ইলেকট্রন? 8টা লাগবে। কটা লাগবে? 8টা। 8টার চেয়ে কম আছে না? অর্থাৎ অষ্টক পূর্ণ হয়েছে কি? পূর্ণ হয় নাই। মনে রাখতে হবে, আমাদের অষ্টক পূর্ণ হইতে গেলে আমার আরো লাগবে 2টা করে ইলেকট্রন। কিন্তু এখানে অষ্টক পূর্ণ হয় নাই। কিন্তু পানির মধ্যে যে অষ্টক পূর্ণ আছে আমি কেমনে বুঝলাম? পানির মধ্যে কিন্তু সমযোজী বন্ধন। কি বন্ধন? সমযোজী। ওরা কিন্তু ইলেকট্রন শেয়ার করে। ওরা কি করে? ইলেকট্রন শেয়ার করে। যার কারণে হাইড্রোজেন কি, তোমার 2টা আছে না হাইড্রোজেন? তো 2টা হাইড্রোজেন কি করবে বলো তো? 2টা হাইড্রোজেন 2টা ইলেকট্রন দিবে। আর অক্সিজেনের মধ্যে আগে থেকে 6টা ছিল। তাহলে মোট কয়টা হয়ে গেছে? 8টা হয়ে গেছে না? অষ্টক পূর্ণ হয়ে গেছে না এদের? তাহলে এটা অষ্টক পূর্ণ আছে। মনে রাখবা, পানিতে পানি, অ্যামোনিয়া, CCl4, এদের অষ্টক পূর্ণ। এদের কি? অষ্টক পূর্ণ। তারপর মিথেন, CH4, এদের অষ্টক পূর্ণ। পানি, অ্যামোনিয়া, CCl4, এদের অষ্টক পূর্ণ। লিখে নাও।
আর অষ্টক অপূর্ণ কাদের? BF3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বেরিলিয়াম ক্লোরাইড, BeCl2, তারপরে কার্বন ডাইঅক্সাইড, এদের অষ্টক অপূর্ণ। বুঝছো? কার্বন ডাইঅক্সাইড, বেরিলিয়াম ক্লোরাইড, BF3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এরা হলো অষ্টক অপূর্ণ। অষ্টক অপূর্ণ। আচ্ছা, তারপরে দেখো, এই এটা মুখস্থ বিষয়, 68 নাম্বারটা। পানির অণু কতগুলো সর্বাধিক কতগুলো হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে, এটা মুখস্থ করবা। 4টা। এবার 70 থেকে 75 নাম্বার, 76 নাম্বার দেখো। 70 থেকে 76। 70 নাম্বারে বলছে PCl5, এটা sp3d, আমরা পারবো। পোলারায়ন ক্ষমতা সর্বাধিক 71 নাম্বারটা। আকার ছোট, এখানে চার্জ সবারই সমান। চার্জ কি? সবারই সমান, অর্থাৎ যার আকার ছোট তার কি পোলারায়ন বেশি। মনে থাকবে। 72 নাম্বার দেখো, কোন যৌগটা পানিতে অধিক অধিক দ্রবণীয়? অধিক দ্রবণীয় কারা হবে? কালকে বলে দিছিলাম। কালকে বলে দিছিলাম না, যে পোলার আয়নের উল্টা, অর্থাৎ যার আয়নিক বৈশিষ্ট্য বেশি। কি বেশি? আয়নিক বৈশিষ্ট্য বেশি, তার দ্রবণীয়তা বেশি। তার কি বেশি? দ্রবণীয়তা বেশি। তাহলে এখানে উত্তর হবে স্ট্রনশিয়াম সালফেট। কেন এটা হবে? এটা কেন উত্তর হবে? কারণ স্ট্রনশিয়ামের আকার বড়। কি বড়? আকার বড়। তাহলে যদি আকার ছোট হয়, ধরো তোমার বেরিলিয়াম সালফেট, এটার আকার ছোট না বেরিলিয়ামের, এটার কি বেশি? এটার পোলারায়ন বেশি। এটার বেশি হলো পোলারায়ন, অর্থাৎ এটার সমযোজী বৈশিষ্ট্য বেশি। সমযোজী বৈশিষ্ট্য বেশি, যার কারণে দ্রাব্যতা কম। দ্রাব্যতা কম। আর এটার আকার বড়। আকার বড়, আয়নিক বৈশিষ্ট্য বেশি। আয়নিক বৈশিষ্ট্য বেশি, যার কারণে দ্রাব্যতা বেশি। বুঝছো? বুঝছো কিনা বলো। জি ভাইয়া, বুঝছি। কালকে তো এটা আসবেই, শিওর থাকো। তারপর 73 নাম্বার পারবা? 74 নাম্বার পারবা? 75 নাম্বার পারবা? 76 নাম্বার পারবা? 77 নাম্বার পারবা? 78 নাম্বার পারবা? না পারলে বলবা। 79 পারবা? না। তোমাদের সিলেবাসে তো নাই মনে হয়, এবার ও আছে নাকি? ও হ্যাঁ, দেখো এখানে খেয়াল করো, আমাদের ডি অরবিটাল কয়টা বলো তো? ডি অরবিটাল কয়টা? মোট 5টা। কয়টা? মোট 5টা। কি কি বলো তো? DXY, ডি YZ, DXZ, একটা, দুইটা, তিনটা। আর দুইটা কি কি বলো তো? DX² - Y², আর DZ²। তাহলে নিচের গুলা, নিচের গুলা হচ্ছে এটা, অর্থাৎ T টু Z, এটা হচ্ছে এই তিনটা। আর ইজি, এটা হচ্ছে এই দুইটা। বুঝছেন? এবার আচ্ছা, ডি স্প্লিটিং ফলাফল কি? বিকর্ষণ, ঠিক আছে, মুখস্থ বিষয়। তারপর 81 পারবা? 81 পারবা না?
এটা বিক্রিয়া করে করতে হবে। জি বিক্রিয়াটা জি, পারবা? পারবো ভাইয়া। 82 পারবা? 83 পারবা? অবস্থান্তর মৌল কোনটা নয়? অবস্থান্তর মৌল কারা নয়? যাদের ডি অরবিটাল পূর্ণ আছে, যাদের ডি অরবিটাল কি আছে, পূর্ণ আছে, অথবা ডি অরবিটালে কোনো ইলেকট্রন নাই। যাদের ডি তে কোনো ইলেকট্রন নাই অথবা পূর্ণ আছে, তাহলে জিঙ্ক, এই মনে রাখবা যে জিঙ্ক, স্ক্যান্ডিয়াম 3+, ভ্যানাডিয়াম 4+, কপার প্লাস, এটা কিন্তু অবস্থান্তর না। অবস্থান্তর না, এরা অবস্থান্তর না। কিন্তু কপার 2+, এটা অবস্থান্তর। এটা কিন্তু অবস্থান্তর। হ্যাঁ, কেন অবস্থান্তর? কারণ দুইটা যখন ত্যাগ করে তখন হচ্ছে তোমার কি হয়, 3D9 হয় আর 4s0 হয়। যার কারণে এটাতে 1 থেকে 9টা আছে ইলেকট্রন। যাদের 1 থেকে 9টা থাকবে ডিতে, তারা হচ্ছে অবস্থান্তর। আর কপার প্লাসে কিন্তু 3D10, 3D10, যার কারণে এটা অবস্থান্তর না। তারপরে NH4+, চতুস্থলকীয় আকার পারবা? 85 নাম্বার পারবা। কেন পারবা? কারণ মোল কিউব আর লিটার কিউব, তার মানে কি 4s কিউব, তাই না? অর্থাৎ এই যে এস এর মান এখানে তুমি মোল পার লিটার বসাও, এখন কিউব করো, কত হয়? মোল কিউব পার লিটার কিউব। নেসলার বিকারক পারবা? কত গ্রাম তুতে প্রয়োজন পারবা? দ্রাব্যতা নিয়ামক কি কি? তাপমাত্রা, সমায়ন সঠিক, ঘনমাত্রা সঠিক না। দ্রাব্যতার উপর কিন্তু ঘনমাত্রার প্রভাব নাই, সময়ানের প্রভাব আছে, তাপমাত্রার প্রভাব আছে। তারপর দ্রাবকের প্রকৃতি আছে, দ্রবের প্রকৃতি আছে। দ্রাবক এবং দ্রবের প্রকৃতি। অষ্টক সম্প্রসারণ কাদের মধ্যে হয়? এই তো দিছে ভুল উত্তর। দাঁড়াও, এই অষ্টক সম্প্রসারণ 90 নাম্বার দেখো, 90 নাম্বার দেখো। অষ্টক সম্প্রসারণ কাদের মধ্যে হবে? ফসফরাস ও ক্লোরিন, এদের মধ্যে হবে। এই অ্যালুমিনিয়াম সালফারও হবে, ঠিক আছে, এটাও হবে। তো এই দুইটাই উত্তর হবে, কারণ কি, যাদের মধ্যে কি আছে, ফাঁকা ডি অরবিটাল আছে, যাদের মধ্যে কি আছে, ফাঁকা ডি অরবিটাল আছে, তাদের মধ্যে কি হয়, অষ্টক সম্প্রসারণ হয়। যার কারণে এই যে PCl3 হয়, PCl5ও হয়। বুঝতে পারছো? আবার ক্লোরিনের ক্ষেত্রে কিন্তু পিসিএল, তোমার এই যে কি বলে, এই HClO4, এটাও হয়। তারপরে HClও হয়, HClO3ও হয়। তার মানে ক্লোরিনের মধ্যে অষ্টক সম্প্রসারণ সম্ভব। তার মানে অপশন তোমার দুইটা উত্তর হবে এখানে, 1 নাম্বারটা হবে, 4 নাম্বারটাও হবে। 91 নাম্বার দেখো, রঙিন যৌগ কোনটা, রঙিন যৌগ? অবশ্যই কোবাল্ট হবে। এখন বলো তো গ নাম্বারটা কেন হবে না? এই যে একটু আগে কিন্তু আমি ব্যাখ্যাটা দিছি যে রঙিন যৌগের ক্ষেত্রে এই যে এখানে Cu2Cl2, এটা কেন হলো না? কপার তো অবস্থান্তর মৌল। কারণ কি জানো, কপারে এখানে জারণ মান +1। কত? +1। তাহলে আমি বলছি না, কপার প্লাস হইলে এটা অবস্থান্তর হবে না। কি হবে না? অবস্থান্তর হবে না। যদি এরকম হইতো CuCl2, তাইলে কিন্তু এটা রঙিন হইতো। এটা কি হইতো? রঙিন হইতো। মনে রাখবা যে যদি CuCl2 হয় তাহলে রঙিন হয়। আর Cu2Cl2 যখন +1 হয় জারণ মান, +1 হলে সেটা অবস্থান্তর হবে না, +2 হলে অবস্থান্তর হবে এবং রঙিন হবে। মনে থাকবে? বুঝছো? এই জন্য কোবাল্ট উত্তর হবে। সমস্যা? হুম, বুঝো নাই? বুঝছি। না বুঝলে বলো। বুঝিয়েছি ভাইয়া।
হুম। সুপ্রিয়া কি বুঝছি বলে? ভাইয়া, বুঝছি। ও না, তো সুপ্রিয়া বুঝে নাই। বলছে বুঝছি। ও তো বুঝে নাই। বুঝছি ভাইয়া। তাহলে বিক্রয় হারের একক কি? 93 নাম্বার পারবা না? দেখো, বিক্রয় হারের কিন্তু একক এইটা আসতে পারে, অথবা এইটা আসতে পারে, যে মোলারিটি পার্সেন্ট। এটাও কিন্তু সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক, আবার এইটাও সঠিক। মোল পার ডেসিমিটার কিউব পার সেকেন্ড, এটাও কিন্তু সঠিক, তিনটাই কিন্তু সঠিক। কারণ কি জানো? 1 লিটার মানে কি? 1 ডেসিমিটার কিউব। আর মোল পার লিটার মানে কি? মোলারিটি। এটা হলো বড় হাতের এম মানে মোলারিটি, মোলারিটি। তাহলে এটাও সঠিক, এটাও সঠিক। তারপর কি অবস্থা বলো? তারপর কোনটা সমস্যা দেখো? আমরা লাস্টের দিকে চলে আসছে একদম। বাকিগুলো পারবো আশা করি। এখন দেখো, তোমাদের কটা নাম শিখাই দেই। তোমাদের খাতার মধ্যে আমি লিখে দিয়েছিলাম না, অজৈব যৌগের নামকরণ? অজৈব যৌগের নামকরণটা ভালো মতো দেখবা। ভাইয়া নামকরণ নাই এবার? একটা দিমু দিও, নামকরণ নাই মানে? সত্যি নাই ভাইয়া। পুরো অধ্যায় মানে আমার বলে আসছে লাস্টের দিক থেকে, তাহলে নামকরণ থাকবে না মানে? আসবে না, পড়ায় নাই, কোনো ক্লাসেই পড়ায় নাই। তোমাদের কলেজ এত ঢিলা কেন বুঝলাম না? অন্যান্য কলেজে 4টা 5টা চ্যাপ্টার শেষ, আর তোমাদের কলেজ 2টা শেষ করতে পারে না এখনো। হুম। এই যে আমি যে পড়াইছি পোলাপান্ডে মোটামুটি ফার্স্ট পেপার শেষের দিকে, ফার্স্ট পেপার শেষই ধরতে গেলে, সেকেন্ড পেপারে 3টা চ্যাপ্টার 2টা চ্যাপ্টার শেষের দিকে। পরের তোমার সেমিস্টারে কি কি আছে? পরের সেমিস্টারে কি রাসায়নিক পরিবর্তন আর কর্মমুখী রসায়ন, তাই না? আচ্ছা দেখো। ভাইয়া ইয়া তাহলে একেবারে সব শেষ করে দিবে। হ্যাঁ, ওই একবারে তোমরা শেষ হয়ে যাবা, সাথে সাথে তোমরাও শেষ, তোমার ফাইনাল ইয়ারও শেষ, মানে তোমরাও শেষ হয়ে যাবা, পড়াও শেষ হয়ে যাবে। একসাথে সব দিয়ে দিবে, তো কভার কভার করতে পারবে না। আচ্ছা দেখো, তাহলে আপাতত তোমাদের যেগুলো পড়াইছিলাম কালকে থেকে, আশা করি 25টা কমন পাবা। তবে তোমরা একটা কাজ ভালো মতো করবা। এখন যেহেতু এই কোশ্চেনগুলো সলভ করে দিয়েছি সব, তোমরা হাজারে স্যারের বইয়ের যে বক্স কোশ্চেন গুলো আছে, বক্স কোশ্চেন বলতে বহুপদী, অর্থাৎ এইভাবে যে বক্স করে বলা আছে যে পর্যায় গ্রুপ, এরকম যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো প্রায় 15 থেকে 20টার বেশি আছে। ওই প্রশ্নগুলো ভালো মতো দেখবে এখন। যেটা বুঝবা না আমাকে ছবি তুলে পাঠিয়ে দিবা, আমি ভয়েস দিয়ে দিব, ঠিক আছে? ভয়েসে বলে দিব, তোমরা করবা সলভ, এখনই করবা। হাজার স্যারের বইয়ের এই পর্যায় গ্রুপের কোশ্চেন গুলা শিওর আসবে এখান থেকে। তোমাদেরকে বই নেই হাজার স্যারের বই? বুঝছো আমি কি বলতেছি? জি ভাইয়া, বুঝছি। হ্যাঁ। তাহলে আর কি সমস্যা আছে বলো, কোন টপিকে? আপাতত কোনো সমস্যা নাই ভাইয়া, এখন পড়বো। তোমরা ঘুম থেকে উঠছে কয়টায় আজকে? হুম। আড়াইটায় ভাইয়া। ঘুমাইছো কয়টায়? ভাইয়া 6টার পরে, একটু পরে। 6টা থেকে আড়াইটা, এখানে কত ঘন্টা হয়েছে? কালকে তোমার পরীক্ষা, তোমার 8 সাড়ে 8 ঘন্টা ঘুমানো লাগলো কেন? হ্যাঁ, এইভাবে এইভাবে রেজাল্ট করবা ভালো? একটা তোমার কাছে সিরিয়াসনেস আছে তোমাদের? ভাইয়া মাঝখানে উঠছিলাম তো। মাঝখানে উঠছো মানে? মাঝখানে উঠে কি এ, পড়ছিলা?
হ্যাঁ। ভাইয়া রান্না করছি। হ্যাঁ, রান্না করে আবার ঘুমাইছো? রান্না করে আগে খাইছি, পরে ঘুমাইছি। এখন দেখো, সৃজনশীল গুলো আমি যেগুলো দিচ্ছি সেগুলো সলভ করবা। আর যদি এক্সট্রা কোনো সৃজনশীল সমস্যা থাকে আমাকে ইয়ে করে দিবা, মেসেজ করে দিবা, আমি তোমাদের ভয়েস দিয়ে দিব, ঠিক আছে? তাহলে পড়ো ভালো মতো। বেস্ট অফ লাক। আশা করি তোমরা 75-এর মধ্যে আমাকে 68 থেকে 70 মার্ক আয়না দেখাবা এই সাবজেক্টে। বুঝতে পারছো? ওকে ভাইয়া। ওকে ভাইয়া। ঠিক আছে, যাও। ভাইয়া। হ্যাঁ, বলো।